আসসালামু আলাইকুম। আজকের সন্ধ্যায় এই মুহূর্তে লন্ডনের অত্যন্ত জনপ্রিয় টিভি চ্যানেল আয়ন টিভির পর্দার সম্মুখে আপনারা যারা গড়ে বসে ও অনলাইনে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে আয়ন টিভির পক্ষ থেকে আমি ইমরান হোসেন চৌধুরী জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজকে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে আমাদের গেস্ট যিনি আমাদেরকে অনেক উপদেশ দিবেন স্বাস্থ্য বিষয়ে, তিনি কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব, চিকিৎসক। তিনি বিভিন্ন সময় কোভিডকালীন সময়ে আমাদের কমিউনিটিকে ভীষণভাবে সেবা দিয়ে আসছেন। তিনি আমাদের রিনাউন কনসালটেন্ট জনাব গিয়াসউদ্দিন আহমেদ, তিনি আমার পাশে আছেন। তিনি আমাদেরকে কিছু বলবেন আপনাদের সম্পর্কে। আপনারা ওনার উপদেশ নেন, তাহলে হয়তো আমাদের এই প্রোগ্রাম সার্থকতা হবে। জনাব গিয়াসউদ্দিন আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যারা দেখছেন দেশে বিদেশে দূরে এবং কাছে থেকে যারা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের স্বাস্থ্য প্রোগ্রামে আমি আপনাদেরকে স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতাই আমাদের একান্ত কামনা। থ্যাংক ইউ জনাব গিয়াসউদ্দিন আহমেদ। আজকে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে কিছু ব্যতিক্রমী জিনিস নিয়ে আসবো। যখন আমরা দেখলাম বিভিন্ন রিসার্চে পত্রপত্রিকায় দেখলাম আপনার 8 জনের মধ্যে একজন মহিলা তারা থাইরয়েড ডিজিজে ভুগছেন। হোয়াট আর দি মেইন সিমটম অফ থাইরয়েড and what our homeopathic medicine can do and help to eliminate thyroid. ধন্যবাদ। থাইরয়েড সম্বন্ধে আমাদের অনেকেরই ধারণা কম। থাইরয়েডের ফাংশন কী? আমাদের থাইরয়েড সম্বন্ধে অনেকে জানেন, যারা ভুক্তভোগী নাইলে অনেকে জানেন না। অ্যালোপ্যাথিক ওষুধ সারা জীবন সেবন করতে হয় অনেকে, যারা থাইরয়েড আছে। থাইরয়েডের প্রবলেম, থাইরয়েড মানুষের শরীরকে নিয়ন্ত্রণ করে। তো থাইরয়েড যদি ওভার অ্যাক্টিভ হয় মানুষের অশান্তি বেড়ে থাকে, আর যদি আন্ডার অ্যাক্টিভ হয় তো মানুষের হাত পা ঠান্ডা হয়ে তার দুর্বলতা বেশি থাকে, কার্যক্রম অনীহা থাকে। তো এই জন্য অ্যালোপ্যাথিক মেডিসিন থাইরক্সিন সারা জীবন খেতে হয় এই ধরনের। কিন্তু হোমিওপ্যাথিতে কয়েক মাস, 2 মাস 3 মাস 4 মাস খাইলে পরে সারা জীবনের জন্য আমার মনে হয় আর থাইরয়েডের জন্য ওষুধ খাওয়া লাগবে না। এটা ওভার অ্যাক্টিভ আন্ডার অ্যাক্টিভ যেই থাক, ওভার অ্যাক্টিভ তাহলে মানুষের খুব অশান্তি করে, মাথা গরম থাকে, অস্থিরতা বেশি থাকে, অনেকটা ডিপ্রেশনের মতো হয়ে যায় মানুষ। আর যদি আন্ডার অ্যাক্টিভ থাকে তাহলে মানুষের খুব উইক থাকে, দুর্বল থাকে, কাজে কর্মে অনীহা থাকে। তো সারা জীবন ওষুধ খাওয়ার কোনো দরকার নেই। যদি থাইরয়েডের প্রবলেম হয় তাইলে হোমিওপ্যাথিক ওষুধই ভালো চিকিৎসা। এবং এই পর্যন্ত আমি থাইরয়েডের জন্য বিভিন্ন বয়সের ছেলে মেয়ে, মহিলা বা শিশুদের জন্য যাদের ওষুধ দিয়েছি ভালো কাজ করছে এবং সারা জীবন ওষুধ খাওয়া লাগে নাই। তো আমি মনে করি হোমিওপ্যাথিক ওষুধই একমাত্র ব্যবস্থা, ভালো ব্যবস্থা থাইরয়েডের জন্য। যদি থাইরয়েডের জন্য আমাদের কমিটির লোকজন ভুগে থাকেন, সেটা ওভার অ্যাক্টিভ হইতে পারে, আন্ডার অ্যাক্টিভ হইতে পারে। তো হোমিওপ্যাথিক ওষুধ দুইটি, এটা থাইরক্সিন, এটা থাইরোডিনাম। কিন্তু এই থাইরোডিনাম বারবার সেবন করতে হয় না। 1 মাস 2 মাস 3 মাস 15 দিন, এরপরে আমার মনে হয় আর এই ওষুধ সেবন দরকার নেই। থাইরয়েড কার্যকর হয়ে যায় এবং সে ভালো ফাংশন করে এবং মানুষ সুস্থ থাকে। আপনাকে ধন্যবাদ। ডাক্তার সাহেব, আমি এই বিভিন্ন সোর্সে জানলাম এবং এই বিভিন্ন স্টাডিজে দেখলাম থাইরয়েড মানে অনেকে তাদের ওয়েট গেইন করে, অনেক সময় হেয়ার তাদের চুল পড়ে যায় এবং স্কিনও থাকে। যে এইসবও যে কীভাবে তাদের হেয়ার লস থেকে বাঁচতে পারে, কারণ মহিলার যদি হেয়ার লস হয় খুব খারাপ জিনিস, খুব ভালো লাগে না তাদেরকে। কাজেই এটা আপনি বলছেন যে অনেক সময় ইরিটেট করে তাদের এবং হার্টবিট ও বাড়তে থাকে।
এই কাজেই মানে আপনি যেটা বলছেন টায়ার্ডনেস থাকে, ডিপ্রেশন থাকে, হিয়ার লস, মাসল এক থাকে। তো এই কাজে যেটা বলছেন আপনি হোমিওপ্যাথিকে এটার চিকিৎসার ব্যবস্থা আছে। এটা গুড নিউজ। যে আমি তো অনেক সময় দেখি বিভিন্ন জায়গায় অনেকের সাথে আলাপ করি, তারা তো সাধারণত অ্যালোপ্যাথিকে বিশ্বাসী, অ্যালোপ্যাথিকে ওষুধ দেন এবং এই বছরের পর বছর নেওয়ার পরেও স্টিল দেখা যায় তারা থাইরয়েড আছে। এটা খুব আশাব্যঞ্জক। থাইরয়েডের জন্য যদি হোমিওপ্যাথিক কার্যকর ভূমিকা রাখতে পারে, এটা কমিউনিটির আমাদের এই যারা মহিলা আছেন তাদেরকে ভীষণভাবে সাহায্য করবে। কারণ আমরা জানি 8 জন মহিলার মধ্যে একজন মহিলা তার থাইরয়েডে ভুগতেছে। এটা বিরাট। ধন্যবাদ। 8 জন মহিলার মধ্যে একজন যদি পরিসংখ্যান বলে, স্ট্যাটিস্টিক্স বলে 8 জনে একজন মহিলা আক্রান্ত, তাহলে মারাত্মক অবস্থা। থাইরয়েডের অনেক রোগী, মানে অনেক লোক থাইরয়েডে ভুগছেন। সেটা ওভার অ্যাক্টিভ হইতে পারে, আন্ডার অ্যাক্টিভ। থাইরয়েড মানুষের বডি নিয়ন্ত্রণ করে, মানুষের সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, তার যে গতি, প্রকৃতি, চলন, ধরন, খাওয়ান, এটা থাইরয়েড কিন্তু কন্ট্রোল করে। থাইরয়েড গ্ল্যান্ডটা তাকে কন্ট্রোল করে। তো অনেকে এটা হয়তো জানেন না, কিন্তু আমার অনেকে টনসিলের মতো মনে করেন থাইরয়েড না। থাইরয়েড 2টা গ্ল্যান্ড, আলাদা গ্ল্যান্ড। টনসিল তো 2টা গ্ল্যান্ড আছে, থাইরয়েডের আলাদা গ্ল্যান্ড এগুলা। তো ছোটো ছোটো বেবির হইতে পারে, মহিলাদের হইতে পারে, এবং যারা পুরুষেরা থাইরয়েড প্রবলেম হইতে পারে। তো আমার মনে হয় হোমিওপ্যাথি ওষুধটি ভালো ওষুধ, এবং আমি এই পর্যন্ত যাদেরকে হোমিওপ্যাথি ওষুধ দিয়েছি এরপরে সারা জীবন ওষুধ খাওয়ার দরকার নেই। কিন্তু অ্যালোপ্যাথিক ডাক্তার, চিকিৎসক বলে থাকেন যে থাইরয়েডের ওষুধ খেতে হবে সারা জীবন, লং টাইম, হয়তো 10, 20, 30 বছর, যতদিন ব্যস্ত থাকুন ততদিন খাবেন। কিন্তু খাবেন কেন? এটা তো বাত মাসের মতো হয়ে গেল। আমি সবসময় বলে থাকি বাত মাসের। অ্যালোপ্যাথিক ডায়াবেটিসের ওষুধ যেভাবে, ব্লাড প্রেশার ওষুধ যেভাবে, থাইরয়েড ওষুধ সেভাবে আপনি খাইতেন থাইরক্সিন সারা জীবন, কেন খাবেন? হোমিওপ্যাথি ওষুধ সেখানে কিন্তু মানুষের যে আস্থার বিষয়টা, মানুষের যে আস্থা বা নেগেটিভ প্রচারণা, যেটা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি সেখানে কাজ করে, এখানেই সমস্যা। মানুষ হোমিওপ্যাথি ওষুধের প্রতি আস্থাশীল হতে চায় না, হতে চায়ও, কিন্তু সুস্থ হতে দরকার। আমার যদি কম ওষুধে যদি সুস্থ হয়ে যায়, তাইলে সুস্থ জীবন তো আমার দরকার, স্বাভাবিক জীবন দরকার। তো আমার মনে হয় আপনারা বিশ্বাস করে পরীক্ষা হিসাবে আপনি দেখেন না থাইরয়েডের জন্য হোমিওপ্যাথি ওষুধ এবং অ্যালোপ্যাথিক ওষুধ যেমন খাচ্ছেন, তফাৎটা বুঝবেন। আমি গ্যারান্টি সহকারে বলতে চাই যে হোমিওপ্যাথি ঔষধ থাইরয়েডের এই যে আন্ডার অ্যাক্টিভ অথবা ওভার অ্যাক্টিভ যেটা, সেটা স্বাভাবিক হবে, সুস্থভাবে থাকবেন। একজন মানুষ সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন হোমিওপ্যাথি ঔষধ সেবনের মাধ্যমে। থাইরয়েডের যে সমস্যা আছে সেটা সুস্থ হবে, স্বাভাবিক হবে, ফাংশন ঠিকভাবে চলবে। ধন্যবাদ। আপনি আমি এখন দেখলাম, আমি যে স্টাডি করছিলাম, স্টাডি দেখে যে 1 in 8 উমেন্স আর সাফারিং ফ্রম থাইরয়েড প্রবলেমস ডিউরিং দেয়ার লাইফ টাইম। থাইরয়েডে আপনার সোয়েটিংও হয়, ইরেগুলার হার্টবিট হয়, ওয়েট লস হয়, এবং টায়ার্ডনেস আছে, ডিপ্রেশন আছে, স্লো মুভমেন্ট, হেয়ার লস, so many things happening. কিন্তু এটাকে রোধ করার জন্য হোমিওপ্যাথি বিরাট ভূমিকা রাখবে আশা করি। এবং যারা থাইরয়েডে ভুগতেছেন, আপনার হোমিওপ্যাথিকে শরণাপন্ন হন, দেখেন কোনো উপকার আসে কিনা। আমার এই পরবর্তী কোয়েকশন হবে, হোয়াট ইজ দ্য মেইন রিজন ফর হাই ব্লাড প্রেশার? বিকজ আমরা অনেকের ব্লাড প্রেশার আছে, এবং এই কেন আমাদের এই ব্লাড প্রেশার হয়, এইটার কি ক্ষতি আছে কি না? ব্লাড প্রেশার, রক্তর চাপ তো থাকবেই। এটা যখন বেশি হয় তাই এটা হাই ব্লাড প্রেশার, যখন কমে যায় তাইলে আমরা বলি লো ব্লাড প্রেশার। প্রেশার তো মানুষের আছে, ব্লাডের প্রেশার তো বেশি আছে। তো হাইপারটেনশন, চিন্তা বেশি যখন হয়, আপনার ওজন যখন বেড়ে যায়, কোলেস্ট্রল বৃদ্ধি পায়, লিভার ফাংশন, প্যানক্রিয়াসের ফাংশন যখন স্বাভাবিক থাকে না, ভালো থাকে না, প্রচুর ফ্যাট হয়ে গেছে বিভিন্ন কারণে, এক্সারসাইজ নাই, খাওয়া দাওয়ার মাঝে গন্ডগোল আছে, যে কারণে এরপরে আমরা অনেক বেশি স্ট্রেস নেই। একটা ব্যবসা জায়গা 2, 3, 4 ব্যবসা, দেশে বিদেশে অনেকগুলো ব্যবসা, অনেকগুলো প্রজেক্ট, যে কারণে আমাদের হাইপারটেনশন হয়ে যায়, ঘুম কম হয়, খাওয়া দাওয়া বেশি, খাওয়া দাওয়ার টাইম টেবিল ঠিক না, এবং আমরা কেউ লবণ বেশি খাই, লবণ জাতীয় জিনিস বেশি, চর্বি জাতীয় জিনিস বেশি, মশলা বেশি খাই,
এইসব কারণে খাওয়ার গণ্ডগোলও বিভিন্ন কারণে, স্ট্রেসের কারণে হাইপারটেনশন হইতে পারে। তো অ্যালোপ্যাথিক ওষুধ তো সারা জীবনই সেবন করতে হয় এবং সারা জীবনের জন্য এটা একটা প্রেসক্রিপশন যে আপনি এটা খেতে হবে। মৃত্যুর আগের দিন পর্যন্ত এই ব্লাড প্রেশার ওষুধ নির্ধারিত করা আসলে আমার মনে হয় নিয়মিত ব্যায়াম, চিন্তা কমানো, স্ট্রেস কমানো, পরিমিত আহার, নিদ্রা ইত্যাদির মাধ্যমে ঔষধ বাদ দিয়ে কীভাবে সুস্থ থাকা যায় সেটি তো উত্তম। এবং হাইপারটেনশন যত কমানো যায় বা যাতে ব্লাড প্রেশার হয় না বা ব্লাড প্রেশার থেকে কীভাবে বেরিয়ে আসা যায় হাই প্রেশার বা লো প্রেশার থেকে, আমার মনে হয় এগুলা একটা প্র্যাকটিসের বিষয়, একটু জীবন লাইফস্টাইলটা মেনটেন করার বিষয়। এবং ডাক্তারদের আমি মনে করি এখানে বড় বড় বিশেষজ্ঞ ডাক্তার যারা আছেন তারাও যাতে রুগীরা সারা জীবন ওষুধ না খেয়ে কম দিনে একজন লোক সুস্থ হয়ে যেতে পারে এই বিষয়ে গবেষণা করা ভালো। আমার মনে হয় NHS সহ বিভিন্ন যে প্রতিষ্ঠান আছে, আমার মনে হয় সারা জীবন ব্লাড প্রেশারের ওষুধ এবং ডায়াবেটিসের ওষুধ না খেয়ে কিছুদিন সেবনের মাধ্যমে কীভাবে রোগী আরোগ্য করতে পারে এই সহজ পথে যাওয়া ভালো। ধন্যবাদ। আপনি থ্যাংক ইউ ডাক্তার সাহেব। আপনি যেটা বলছেন এইটাও আমার স্টাডিতে বলছে, যেমন এই আমরা অনেক সময় যে আমরা টেনশনে ভুগি, আমাদের স্লিপ হয় না, আনইউজুয়াল টাইম স্লিপিং আসে এবং এই ব্লাড প্রেশার অনেক সময় আমাদের টেনশনকে আরও বাড়িয়ে ফেলে। তো এই কাজেই যে ব্যবসায়ী থেকে টেনশন বা বিভিন্ন যে এই অবস্থা থেকে টেনশনে এটা হয়। তো কাজেই এইটার জন্য আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে এটা, এবং এই টেনশন কমাতে হলে একমাত্র এই আপনার লাইফস্টাইল, এক্সারসাইজ ওগুলা আপনার করতে হবে। ওকে, অ্যানাদার বাই আমাদের কমিউনিটির বিরাট একটা অংশ আমরা দেখতেছি কোলেস্টেরল এই রোগে ভুগতেছি, এবং কোলেস্টেরলটা কি আপনি যদি একটু ব্যাখ্যা করেন। ধন্যবাদ। কোলেস্টেরল সম্বন্ধে আমাদের মানুষের ধারণা অনেকে পরিষ্কার স্পষ্ট, আবার অনেকে এই ব্যাপারে নেগেটিভ ধারণা আছে। আমাদের শরীরে কোলেস্টেরল বা চর্বি থাকতে হবে, দানাদার চর্বি কোলেস্টেরল থাকতে হবে। যদি একেবারে না হয় তাহলে সমস্যা আছে, আবার যদি বেশি হয় তাহলে এটা সমস্যা। সব জিনিসে একটা ব্যালেন্স থাকতে হবে, ব্যালেন্স। এক লোক হসপিটাল গেলেন, তারপরে উনি ফ্ল্যাট হয়ে গেছেন, অজ্ঞান হয়ে গেছেন, ডাক্তার রক্ত পরীক্ষা করে দেখলো কোলেস্টেরল নাই, রক্ত একেবারে পানির মতো হয়ে গেছে। তো ডাক্তার জিজ্ঞেসেন তুমি কে খাইতে খাও? আমি একটু বেশি কি বলে এই যে তেঁতুল ডাউন করার জন্য ডাউন হইতে এমন ডাউন হয়েছে উনি হয়তো পরের দিন মারা যেত। মানুষ আর না বুঝিয়ে অনেকে তেঁতুল খান, এটা খান সেটা খান। আজকাল এই দেশে ডাক্তারের যেভাবে পরামর্শ দেওয়ার অভাব নাই, এইভাবে আইনের বিষয়ে পরামর্শ দেওয়ার অভাব নাই, ওটা যে কোনো বিষয়ে পরামর্শদাতার অভাব নাই। এই কিন্তু এটা ভুল, একটা লাইফ নিয়ে, জীবন নিয়ে এইভাবে ভুল পরামর্শ দেওয়া ঠিক না। তেঁতুল খান কমে যাবে। এখন এইটা যে কোলেস্টেরল তার দরকার আছে, বডিতে কিছু থাকতে হবে। মনে করেন আপনি সারাদিন রমজান মাসে উপবাস থাকলেন বা এইভাবে সারাদিন খান নাই, আপনার চর্বি বার্ন হবে, আপনাকে বাঁচিয়ে রাখবে, টিকিয়ে রাখবে। এটা গুদামের চাউলের মতো এটা। তো আপনি যদি কোলেস্টেরল শূন্য হয়ে জানতে তো আপনি বাঁচবেন না, বা কোলেস্টেরল যদি মাত্রাতে কমিয়ে যায়, চর্বির পরিমাণও কমে যায়, তাহলেও সমস্যা। বিলো 40%। হ্যাঁ, বিলো 40, তাইলে বিলো হওয়ার সমস্যা, বেশি হওয়ার সমস্যা। সব জিনিসের একটা তার একটা মাত্রা থাকতে হবে, ব্যালেন্স থাকতে হবে, এই জায়গায় আপনি থাকতে হবে। তো অনেকে না বুঝে, এই যে আমি তেঁতুলের কথা বললাম, যে না বুঝে সবসময় মানুষ নানা ধরনের পরামর্শ, এইটা ভেষজ খান, এটা খান, ড্রাগ, ঔষধ তৈরি হয় যেসব জিনিস দেওয়া, এইসব জিনিস বুঝে শুনে খাওয়া ভালো। এবং পরামর্শ দেওয়া আমার মনে হয় একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ইম্পর্টেন্ট। ধন্যবাদ। কারণ কোলেস্টেরল হয়তো আমাদের ব্লাড ক্লট হতে পারে যদি বেশি চর্বি হয়ে যায়। ব্লাড ক্লট হলে হার্ট অ্যাটাক হতে পারে, হার্ট ডিজিজ হয়ে মানুষ মারাও যেতে পারে। এবং এটা খুব সম্ভব, কারণ কোলেস্টেরল যেন আমরা দুই ধরনের থেকে পাই। দেন আমাদের এই লিভার থেকে, লিভারে পাম্পিং করে আমাদের কোলেস্টেরল দেয়, আবার খাদ্য থেকে আমাদের কোলেস্টেরল পাই, যার ফলে আমরা যাতে আমাদের ব্লাডে বেশি কোলেস্টেরল না হয় এইটা খেয়াল করতে হবে। অনেক সময় আপনি যেটা বলতেন, আমরা এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজ করে এটাকে ডাউন নিয়ে আসতে হবে। এবং কোলেস্টেরল যদি 40%-এর নিচে হয়ে যায়, তা এটা আরও এক বিরাট একটা রিস্ক, এই বডি যে কোনো সময় কলাপস হতে পারে।
ওকে, যে হাই কোলেস্টেরল যেটা বললেন ফ্যাটি, এবং আমাদের ব্লাড ভাসেলে প্রচুর পরিমাণ ফ্যাট জাতীয় যায়, যার ফলে আমাদের ব্লাড কে ক্লট করে নেয়। আমার পরবর্তী গরমে ফিভার কেন বেশি হয়? জি, এই ফিভার, যে গরমে হেই ফিভার কেন হয়? এই সিজনে গরমের সময় এই দেশে, আবার অন্যান্য দেশে, বাংলাদেশেও নাই, হে ফিভার নাই, শব্দও নাই। সর্দি খাসি আছে, কিন্তু এই দেশে হে ফিভার একটা কমন। আর হে ফিভার আসলে একটা অ্যালার্জি, সেটা গরমের কারণে হতে পারে। আপনার বডি চর্বি আছে, চর্বি এইটা মাত্রাতিরিক্ত চর্বি হয়তো বার্ন হচ্ছে, বা গরম অসহ্য, এই কারণে হে ফিভার আছে। এইটাও একটা অ্যালার্জি। আমার প্রচুর পরিমাণ পানি খেতে হবে, ঘুম ঠিক রাখতে হবে, এবং খাওয়া দাওয়ার মাধ্যমে আমাদের এই চর্বি জাতীয় জিনিস, লবণ জাতীয় জিনিসগুলো কমাতে হবে। তাহলে হে ফিভার থাকে না। যদি কোলেস্ট্রল মাত্রা নিয়ন্ত্রণ থাকে, কম থাকে, মানে বেশি কম না, যেটা ইম্পর্টেন্ট যেটা থাকে, তাহলে আমার মনে হয় হে ফিভার বা এই জাতীয় জিনিস থাকবে না। কিন্তু এটা হে ফিভার কষ্ট, যন্ত্রণাদায়ক আসলে। এটা মারাত্মক কোনো রোগ না, কিন্তু কষ্ট, অনেক যন্ত্রণা, অনেকে ভোগান্তি আছে অনেকের। বিশেষ করে যখন গরমের কিছুদিন 2-3 মাস মানুষ হে ফিভার, কেউ আবার সারা বছরের বছর হে ফিভারে ভুগতে থাকেন। এটাও একটা অ্যালার্জি। কেন অ্যালার্জি? হয়তো বডিতে চর্বি বেশি, ওবেসিটি বেশি, মোটা হয়ে গেছে, ওজন বাড়িয়ে গেছে, খাওয়া দাওয়ার মাঝে কোনো ধরনের ব্যালেন্স ফুড যেটা নেই, এগুলো নেই। আমরা তো সবসময় হয় মাংস বেশি খাই, মাছ বেশি খাই, কিন্তু এটা ঠিক না। মাংস, ডাল, সব ধরনের ভেজিটেবল, সব ধরনের খাবার খেতে হবে, এবং পরিমাণ মতো খেতে হবে, পরিমাণ মতো সুষম খাবার। আরেকটা জিনিস বেশি ইম্পর্টেন্ট, অর্গানিক খাবারগুলো খাওয়া উচিত, যদিও দাম একটু বেশি। অর্গানিক দুধ, অর্গানিক ডিম, এখন মানুষ আবার সচেতন হয়েছে আগের চেয়ে। মানুষ এখন অর্গানিক ডিম, তারপরে অর্গানিক দুধ, এগুলো খাওয়া উচিত। আবার পানি ফুটিয়ে খাওয়া উচিত। ইদানিং কিছু জায়গায় বলা হয়েছে পানিতে হয়তো ব্যাকটেরিয়া ভাইরাস আছে, তো পানি ফুটিয়ে খাওয়া উচিত। অথবা যদি কোনো জায়গায় যদি সমস্যা হয়, তাহলে পানি কিনে খাওয়া ভালো, অথবা ফিল্টার করে খাওয়া ভালো, অথবা ফুটিয়ে খাওয়া ভালো। ইদানিং কিছু জায়গায় পানির মাঝে কিছু হয়ে গেছে, হ্যাঁ, তাহলে এটা সাবধান হওয়া উচিত। পানি ফুটিয়ে খাওয়া উচিত, ফিল্টার করে খাওয়া উচিত, অথবা পানি কিনে খাওয়া উচিত। যেসব জায়গায় অভিযোগ আছে যে সাউথে ইভেন কিছু ওয়াটার কোম্পানি দে হাই লেভেল অফ কন্টামিনেশনস। এটা আমরা, যাতে আপনি যেটা বলছেন, আমরা একটু সতর্ক হওয়া দরকার। পানিকে বয়েল করে ফিল্টার করা উচিত। বয়েল করলেই অনেক জার্মগুলো ফিল্টার জগ তো দাম বেশি না, ফিল্টার একটা জগ বয়েল করে ফিল্টার ছাড়িয়ে দিতে পারেন জগে, তাহলে বয়েল হয়ে গেলো, ফিল্টার হয়ে গেলো। আর নাইলে বাড়িতে কিনে খাবেন, দ্বিতীয় করতে পারেন। আমার মনে বয়েল করা ভালো, বয়েল করলেন, ফিল্টারও করলেন একসাথে। এই যে জগ আছে যেগুলো কিনতে পাওয়া যায়, এগুলো ফিল্টার পাওয়া যায়, ফুটন্ত পানি দিয়ে দিলেন, তাইলে ফিল্টার হয়ে গেলো। তো এটা খুব ইম্পর্টেন্ট। যদি মনে করেন যে এই দেশে পানি খুব বিশুদ্ধ পানি, আমাদের ট্যাপ ওয়াটারটা খুব ভালো না, ঠিক না, যেসব জায়গায় অভিযোগ আছে সতর্ক বাণী দেওয়া হয়েছে, সেই হিসেবে আপনাদের সতর্ক হওয়া উচিত। আমি মনে করি পানিটা খুবই ইম্পর্টেন্ট, আসলে বিশুদ্ধ পানি পান করা উচিত। ধন্যবাদ। থ্যাংক ইউ ডাক্তার সাহেব। আমি দেখলাম যে, এবং হিস্ট্রিতে পড়ছি যে আপনার আগে 100 years আগে যে মানুষ বেশি দিন বাঁচত না, কারণ ওয়াটারবোর্ন ডিজিজ ছিল এত বেশি, এবং আমাদের টেমসে ওয়াটার বিশুদ্ধ ছিল না। মানে যে সবগুলো নর্দমা, সবগুলা যে আনট্রিটেড এই জিনিসগুলো যে পাখানা, ওগুলো চলে যেত নদীতে, এবং ওগুলা খাওয়ার পরে অনেক মানুষ মারা যেত। মানুষ 45-50 years পর্যন্ত বাঁচত। আজ আমরা 100 বছর বাঁচতেছি চিকিৎসা, এরপরে পানিটাকে আমরা যে সতর্ক অবস্থায় যে বিশুদ্ধ পানি খাচ্ছি। এবং আপনি যেটা বলছেন, যদি দরকার হয় আমরা যদি বোতলের ওয়াটার আর যে এই ফিল্টার করে, দুইটার উপর নির্ভর করা উচিত। অনেকে কিনতে পারছেন না পানি, বা পানি হতে পারলেও না, এই ক্ষেত্রে পানি ফুটাইয়া বেশি করে ফুটিয়ে আপনি ফিল্টার করে খাইতে পারেন। দুইটাই অপশন তাহা ভালো। কিছু কিনলেন অথবা শর্ট হয়ে গেলো, তখন তো ফিল্টার করে খাইতে দেবো। ফিল্টার যদি তাকে করে, একটা বড় জগ যদি তাকে ফিল্টার জগ, তাহলে পানি ফুটিয়ে ছাড়িয়ে দিলেন, এটা ফিল্টার হয়ে গেলো। এটা তো অতি সাধারণ কোনো কষ্টের বিষয় না,
কিন্তু এই সাবধানতা আপনার জীবনের জন্য খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে শিশুদের বা বিভিন্ন বয়সের ছেলে মেয়ে সবার জন্য এটা খুব ইম্পর্টেন্ট এবং ফুটিয়ে খাওয়া উচিত। যেহেতু অভিযোগ এসে গেছে বিভিন্ন জায়গায়, আমি কয়েক জায়গায় শুনছি যে NHS থেকে ফোন করে বলা হয়েছে যে পানি আপনারা ওই যে কি টেপের পানি খাবেন না বা ফিল্টার করে খাবেন, এভাবে বলা হয়েছে। তাইলে আমার মনে হয় এই সাবধানতাটা খুব ইম্পর্টেন্ট, সতর্ক অবস্থা থাকা ভালো। পানিবাহিত রোগ যেটা আমাদের দেশে এবং সারা বিশ্বে একসময় পানিবাহিত রোগটা অনেক মারাত্মক ছিল, কলেরা, তারপরে বসন্ত, তারপরে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ, ভীষণ ছিল ওয়াটার বন্টু। আমাদের গ্রামের পর গ্রাম কলেরায় মানুষ মারা যেত। এখানে যেহেতু আমি যখন ছোট ছিলাম আস্থা গ্রামের বোধহয় 200-র মতো মানুষ মরে গেছে এক বছরে। কলেরা অথবা এই যে আপনার ডায়রিয়া। তো এটা সাধারণ ডায়রিয়া থেকে কলেরাটাই বেশি অতি সাধারণ মানুষ পানি ফুটাইয়া ফিল্টার করে খাইলেই তো হয়। ওই তো এখন মানুষ এটা হয়তো অনেক টিউবওয়েলের পানি আছে বা টিউবওয়েলের পানি ছাড়াও পানি ফুটিয়ে ফিল্টার করা যায়। যে কী বলে কলসের মধ্যে বালু দেওয়া যেতে পারে, পাথর দেওয়া যেতে পারে, এখন ফিল্টারের সহজ পদ্ধতিগুলো আছে, গ্রামেও আছে এখন। এবং আবার আমরা অনেক বিষয়ে আবার পুরোপুরি সচেতন না, গ্রামে-গঞ্জে অনেক জায়গায় সচেতন না। আপনি যেটা বললেন ঠিকই, যে আর্সেনিক, এই টিউবওয়েলের পানি অনেকটা আর্সেনিকে অনেক ক্ষতি হচ্ছে, মানুষের দাঁতগুলো নষ্ট হচ্ছে এবং এই অনেক রোগ আসছে। সবগুলাই আমরা যেন আপনি বলতে ফিল্টারের মতো, যেন ওগুলো যদি ফিল্টারের মতো করা যায়, কারণ অনেক সময় অনেক বালু চলে আসতেছে অনেক এই যেন টিউবওয়েল থেকে। আমার মনে হয় এখানে সিঙ্কের পানিগুলো যেগুলো আমরা টেপের পানি যেগুলো খাই, এগুলো একটু রিসার্চ করা ভালো। আমার মনে হয় হেলথ কাউন্সিল, হেলথ এইসব ডিপার্টমেন্ট এগুলো একটু পানিগুলো চেক করলে ভালো হইতো আর কি। আমার মনে হয় জীবনের জন্য এগুলো খুব দরকার। শুধু ঔষধের উপর নির্ভর করে একদিকে পানিবাহিত রোগ, আবার আপনি ওষুধ খাইতে হবে সারা জীবন, কিন্তু এগুলার রুট খুঁজে বাইর করা ভালো। দুই এক জায়গায় যদি কাউন্সিল, যদি হেলথ ডিপার্টমেন্ট দুই একটা জায়গায় যদি টেপ ওয়াটার পরীক্ষা করে, বা এনভায়রনমেন্টে তারা চেষ্টা করছে যখন আনট্রিটেড যদি গেদাগুলা নদীতে পালাচ্ছে বা স্ট্রিমে যাচ্ছে, এটার জন্য এনভায়রনমেন্টে ভীষণভাবে ওয়ার্নিং দিচ্ছে যে এই অবস্থা আমাদের যেগুলা এই নর্দমা যেগুলো আছে ওগুলা যাতে নদীতে না পড়ে, সাগরে না পড়ে, ওগুলা ঠিক ট্রিটমেন্ট করে ওগুলা সেপারেট করা দরকার। এটা সাবধান। এই তাহলে পানির ব্যাপারটা খুব বেশি সাবধান হওয়া উচিত এই মুহূর্তে। যেহেতু অভিযোগ এসে গেছে বা জানা গেছে বা বিভিন্ন ধরনের পানিবাহিত রোগের আশঙ্কা আছে, বা পানিতে বিভিন্ন ধরনের কেমিক্যালও থাকতে পারে বা রোগ জীবাণু থাকতে পারে, কাজে ফিল্টার করে না ভালো করে ফুটিয়ে ফিল্টার করে খাওয়া ভালো, অথবা কিনে নিতে ভালো। দুইটি অপশন থাকা ভালো। ধন্যবাদ। থ্যাংক ইউ ডাক্তার সাহেব। আরেকটা জিনিস আমরা দেখলাম, এই জন্ডিস বা হ্যাপাটাইটিস বি হলে আমরা অনেকে সাফার করতেছি, দেশেও করতেছি, বিদেশেও করতেছি, এবং এটার হোমিওপ্যাথি কোনো ঔষধ আছে কিনা বা এটা কার্যকারিতা কীভাবে? ধন্যবাদ। আর জন্ডিস মারাত্মক একটা রোগ, এবং যেটা হেপাটাইটিস বি রক্তের মধ্যে তাকে সারা জীবন আপনাকে বহন করতে হবে, এবং হেপাটাইটিস বি মারাত্মক অবস্থায় যেতে পারে, আপনার লিভার সিরোসিস হতে পারে, জীবন মারাত্মক ঝুঁকি হতে পারে। কিন্তু একমাত্র হোমিওপ্যাথি ঔষধ আপনাকে এই হেপাটাইটিস বি ভাইরাস থেকে মুক্তি দিতে পারে। এটা আমি একবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার এই কথাগুলো তো সারা বিশ্বে এবং সারা দেশে এনেছে সব জায়গায়, আমার তো কথাগুলো তো আর লুকানোর বিষয় না। হোমিওপ্যাথি ঔষধের দ্বারা হেপাটাইটিস বি ভাইরাস সরানো যায়। কিন্তু অন্য কোনো চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আমরা যেসব চিকিৎসা পদ্ধতি নির্ভরশীল বা বেশি করে বিশ্বাস করি, আপনার হেপাটাইটিস বি ভাইরাস সরানো যাবে না। এই ধরনের কোনো চিকিৎসাই নেই। আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা আছে, আরও অন্য আমাদের এলাকার দেশে বিদেশের কবিরাজি চিকিৎসা, অনেক চিকিৎসাই ছিল, সেটাও কাজ করত। কিন্তু আমরা যে প্রচলিত চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত চিকিৎসা ব্যবস্থা, কিন্তু আপনার হেপাটাইটিস বি বা এই জাতীয় জিনিস থেকে মুক্তি পাবেন না। কাজেই আপনার স্বাস্থ্য সচেতন হিসাবে, আপনি একজন স্বাস্থ্য সচেতন হিসাবে জীবনের ঝুঁকি থেকে বাঁচার জন্য, আত্মীয় স্বজনের বিপদ থেকে বাঁচানোর জন্য
হোমিওপ্যাথি ঔষধ সেবন করতে পারেন যদি হেপাটাইটিস বি রক্তের মধ্যে ধরা পড়ে। আর যদি ইভেন যদি লিভার সিরোসিস হয়ে যায় তবুও এই জায়গাতে মুক্তি পাবেন। শুধু আপনি 3 মাস 6 মাস পর পর আপনি মনিটরিংয়ের জন্য ডাক্তার আছে গেলেন, হসপিটাল গেলেন, বিশেষজ্ঞর কাছে গেলেন, কিন্তু আপনার তো ফায়দা হচ্ছে না, বিপদের দিকে যাচ্ছেন। তাই হোমিওপ্যাথি চিকিৎসা অল্টারনেটিভ হিসাবে এটা সামান্য পয়সার ব্যাপার। আপনার স্বাস্থ্যের জন্য, জীবনের জন্য, আপনার জীবন ঝুঁকি থেকে বাঁচার জন্য আমি নির্দ্বিধা নিশ্চিন্তে বলতে পারি, আমার অভিজ্ঞতাতে বলি, অনেক রোগী হেপাটাইটিস বি ভাইরাস থেকে তার মুক্তি পাইছেন। আমার কথা অনেকে শুনছেন এবং যারা সুস্থ হয়েছেন তাদের উচিত একটু শেয়ার করা এবং টিভিতে মাঝে মাঝে এই কথাগুলো শেয়ার করলে অন্যদের উপকার হবে। আপনারা বলবেন যে আমরা ভালো হয়ে গেছি এই জায়গা থেকে। ধন্যবাদ। Thank you, Dr. Shaba. We are going for a small break, and please keep watching, and we will coming back very shortly. Thank you.